রাজনৈতিক ব্যক্তিত্ব নই। সো মমতা বচ্চনের মমতার যে উনি যে বক্তব্যটা দিয়েছেন ওই বক্তব্য না ধরে আমি তার একটু পিছনে চলে যাব। সর্বশেষ আপনি যেটা উচ্চারণ করলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন তারা বর্তমানে ভারতের কাছে বন্দী আছেন এবং আমাদের এই দুজন ব্যক্তিকে আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থা ডিবি যারা প্রথম ইনভেস্টিগেশনটা করেছিল এবং চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটে এই দুজনের নাম আছে এবং তারা সরাসরি যে মার্ডার করেছে সেটা বলা আছে। আমি যদি এইটুকুকে বাস্তবভাবে পর্যালোচনা করি তার মানে এই দুজন যে হাদি হত্যার সাথে সরাসরি জড়িত এইটুকু প্রমাণিত এবং তাদের যে বক্তব্যটা টিভিতে পাওয়া গেছে ইন্ডিয়া থেকে সেখানে সে স্বীকার করেছে যে হ্যাঁ সে হাদিকে মারার পিছনে আছে মানে সে অস্বীকার করলো মানে সে বলেছে যে এই মারার পিছনে অন্যরাও জড়িত আছে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে এই ধরনের কিছু বক্তব্য বলছে তার মানে সে কোনো না কোনো ভাবে এটার সাথে জড়িত আছে এটুকু স্বীকার সে দিয়েছে। আমি ওখান থেকেই আমার আলোচনাটা নিয়ে যাব। আমি আপনার এখানে 10ই জানুয়ারিতে প্রবাবলি আমি একটা টক শোতে বাই নেম উল্লেখ করেছিলাম যে হাদির হত্যার সাথে বাংলাদেশের কোন কোন সংস্থার কোন কোন অফিসার জড়িত আছে। আমি মানে এগুলো আমার ধারণা বা সূত্র কোথা থেকে এইটা আসলে ওই যে আপনার একজন সাংবাদিক প্লাস আমরা যাকে ডিজিএফ এর এজেন্ট বলে ডাকি যেটাকে পিনাকি খুব সুন্দর নিকনেম দিয়েছেন সরি উনি আমার এই বক্তব্যের উপরে কাউন্টারে বক্তব্য দিয়েছিলেন যে আমি পাগলের মতো কথা বলি এবং এইগুলো আমি যদি পাগলের মতো কথা বলে থাকি তাহলে আমার কথাগুলোকে কাউন্টার যিনি যার বিরুদ্ধে বলা হয়েছে তাকে করতে বলা হলো যে আমি বলেছিলাম ডিবির জয়েন্ট কমিশনার নাসির এই হত্যার সাথে সরাসরি জড়িত এবং ডিজিএফ এর ডাইরেক্টর আইবি ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ এই সরাসরি জড়িত আছে। এখন কিভাবে জড়িত আছে এইটা যদি বের করতে হয় তাহলে আপনার এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে জীবিত অবস্থায় বাংলাদেশে সঠিকভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানে তাদেরকে ওই যে যেমন বিডিআর হত্যার পরে বিডিআর যারা সাক্ষী দিয়েছিল যেমন আমাকে বিডিআর যে সৈনিকটা আসতে নিষেধ করেছিল বাঁচিয়েছিল শাহ আলম নাম তাকে তো মেরে ফেলা হচ্ছে তাকে টর্চার করে মেরে ফেলানো হয়েছে। এরকম যদি সাক্ষী মেরে ফেলানো হয় আমি যেমন বিডিআর হত্যার সাক্ষী দেওয়ার পরে দেশে থাকতে পারি নাই আমাকে অস্ট্রেলিয়াতে পালিয়ে আসতে হয়েছে। তো এই ধরনের যারা সাক্ষ্য দিবে তাদের যদি উইটনেস প্রোটেকশন যে দেশ দিতে পারে না সেই দেশে আসলে বিচার আপনি পাবেন বলে আমার কাছে মনে হচ্ছে না আনটিল আনলেস এখানে আবার একটা রেভলিউশন হবে এদেশে মানুষের মধ্যে জাগরণ হবে যে তাদের আসলে মুক্তি দরকার। কিসের থেকে মুক্তি দরকার? এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত অবৈধ ব্যবস্থা যে অবৈধ ব্যবস্থা কেন বলবো ধরেন আমার দেশে একটা মানে হাদির মতো একটা বক্তা যিনি তৈরি হলো একটা দেশপ্রেমিকতা তৈরি করলো যে দেশটাকে 2008 সালে এই শাহবাগ আন্দোলনের মধ্যে দেশের মধ্যে প্রত্যেকটা মানুষকে দুইটা ভাগে ভাগ করে ফেলানো হলো 71কে পুঁজি করে মানুষের মধ্যে এক ধরনের বিদ্বেষী জিনিস নিয়ে এসে দেশের প্রত্যেকটা মানুষকে যাতে একত্রিত না করতে পারে সেই জন্য তারা ভাগ করে ফেললো সেইগুলো সবই হচ্ছে রয়ের কাজ। কারণ যত পরিমাণে আমাদেরকে দুর্বল করতে পারবে বিডিআর হত্যার মাধ্যমে আর্মি অফিসারদের মনোবল ভেঙে দিতে পারবে কোন আর্মি অফিসার এটা প্রতিবাদ করবে না। এই ধরনের জিনিসগুলো যারা করতে পারবে তারা যেটা ঘটাতে পারে কিন্তু সমস্যাটা হচ্ছে আমি ওই পরের দেশের রাজনীতিবিদের বক্তব্য ধরে আমি কথা বলবো না আমি বলবো যে আমার দেশের এই মুহূর্তে এই বিচারের ব্যবস্থায় কতটুকু অগ্রগতি হয়েছে। আপনি বোধহয় জানেন যে সর্বশেষ 7ই জুনের মধ্যে সিআইডি তার এই রিপোর্টটা জমা দেওয়ার জন্য বলা হয়েছে আর এই যে তদন্ত কর্মকর্তা নাসিরের নাম বললাম তাকে গত সপ্তাহে প্রবাবলি ডিবি কমিশনার থেকে পোস্টিং করে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন ডিপার্টমেন্টে। এই যে লোকগুলোকে এইগুলো দেখবেন যে এদের যদি ট্র্যাক রেকর্ড গুলো দেখেন আমি যেটা বলেছিলাম যে আমি কিভাবে এই তথ্যটাকে আসলে জাস্টিফাই করি আমি বলেছিলাম যে ফয়সাল করিম মাসুদের অরিজিনালি ঢাকা শহরে একটা পরিচয় ছিল সে হচ্ছে নার্কোটিক্স ডিপার্টমেন্টের বিভিন্ন চাঁদার টাকা তুলতো এবং বিভিন্ন জায়গা থেকে নার্কোটিক্স এর যে চাঁদার টাকা তুলতো সেই টাকার ভাগটা একটা ডিপার্টমেন্টের একজন ব্যক্তির সাথে তার এই ভাগাভাগির একটা সম্পর্ক ছিল দ্যাট ইজ দি নাসির এবং এই নাসিরের সাথে তার এইভাবে সম্পর্ক। আর ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ উনি হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকীর ডান হাত কিলার বাহিনীর ডান হাত উনি তার মাধ্যমে যে যে ব্যক্তি যে সংস্থা জেনারেল তারেক সিদ্দিকীর নামে কোনো কমপ্লেন করেছে বা কথা বলেছে তাদেরকে খুন গুম অথবা দেশত্যাগ করতে বাধ্য করার মতো যে সকল অফিসারকে দিয়ে কাজ করানো যায় কারণ আমি ওকে বলেছিলাম ওইটা আছে মানে গাধা কেন তাকে গাধার মতো কাজ করানো যায় তার কোনো ব্যক্তিত্ব বলে নিজস্বতা বলে কিছু নাই কারণ সে যদি একটা প্রমোশনের জন্য নিজেকে বিক্রি করে দেওয়ার মতো একজন অফিসার তো ওই ধরনের গাধ মানে নিজস্বতাহীন অফিসারদেরকে দিয়ে এই কাজগুলো করানো সম্ভব। এই ধরনের অফিসারকে এই ধরনের পোস্টে নিয়ে যাওয়া হয় যাদেরকে দিয়ে এই ধরনের অন্যায় কাজ করলেও তারা মুখ বন্ধ করে ওই কাজগুলো করবে সেরকম একটা অফিসারই হচ্ছে এই ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ। তো আমি এই দুজন অফিসারের নাম বলেছি এখন আসেন আমি নাম বলেছি বলে সকল প্রমাণ হয়ে গেছে ডেফিনেটলি না। এটার জন্য বিচার বিভাগ এবং যে সকল তদন্ত বিভাগ আছে তারা তদন্ত করুক। আমি তো বলে দিচ্ছি সূত্রপাত গুলো ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন এদেরকে যদি নিয়ে আসা হয় দেশে জিজ্ঞাসাবাদ করা হয় এরা কি আদত কি কাজের সাথে এই দুজন ব্যক্তির সাথে কি তার আগে যোগাযোগ করেছিল কিনা এদের সাথে তাদের কোনো বৈঠক হয়েছিল কিনা ফুয়াং বোলিং ক্লাব এটার সাথে কিভাবে জড়িত ফুয়াং বোলিং ক্লাবের ওই অফিসে বসে এরা মিটিং করেছিল কিনা
এখানে আমি সূত্রগুলো বলে দিচ্ছি, বাকিগুলো তো ওনারা খুঁজে বের করবে। আমি তো দেশে নাই, আমার তো মানে দেশে থাকতে দেওয়া হয় নাই, প্রচুর কেস দেওয়া হয়েছে। এরপরেও আমার এই এই বক্তব্য, আপনার এখানে বক্তব্য দেওয়ার পরে এই নাসির আমাকে থ্রেট করেছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, আমাকে এই বিভিন্ন ভাবে থ্রেট পার্সপেক্টিভে রাখা হয়েছে, আমার নামে আরো অতিরিক্ত কেস করা হয়েছে, মার্ডার কেস তো আছেই, চাঁদাবাজির কেস আছে, নার্কোটিক্স এর কেস আছে, সকল কেস দিয়ে আছে। তারপরে আমি মুখ বন্ধ করতে পারি নাই, কারণ এই যে ওই হাদি যে জিনিসটা তৈরি করে দিয়ে গেছে সেটা হচ্ছে দেশত্ব বোধ, এবং এই দেশত্ব বোধের জন্য আপনার ইন্টারনেটটা মনে একটু সমস্যা করছে মাঝে মাঝে। জি, এখন ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা মানে হাতির এই বিচার ব্যবস্থার জন্য আমরা আসলে দায়ী থাকবো জাতিগতভাবে। এবং আমি মনে করি যদি রাজনৈতিক যে কথাটা আপনি বলতেছিলেন যে ইউনূস সরকারের সময় এটা বিচার কিছু হলো না, বর্তমান সরকারের মধ্যেও কি বিচারটা হবে না, এই ক্ষেত্রে আমি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া ওনাকে আমি বিনীতভাবে আবেদন জানাবো যে উনি যদি আমাদের টোটাল সমগ্র দেশবাসীর একটা মুখপাত্র হয়েছেন, উনি যদি শক্তভাবে দেশীয় নেতা হতে পারেন তাহলে এই হাদির বিচারটা উনি করবেন, এবং ইন্ডিয়াকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, মমতার বক্তব্যকে ভর করে নয়। এটা আমাদের দেশের নিজেদের আত্মসম্মানবোধ যে আমাদের দেশের একটা কণ্ঠকে থামিয়ে দেওয়া হয়েছে, একটা মৃত্যু দেওয়া হয়েছে, এটার সাথে যারা যারা জড়িত হবে তাদের শাস্তি হবে, সেটা যেই হোক, সেটা ডিবির ওই জয়েন্ট কমিশন নাসির হোক, আর এই ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ হোক, আর এই জেনারেল তারেক সিদ্দিকী হোক। কারণ তারেক সিদ্দিকী এই কাজগুলো কেন করবে, এখন আসলে আমি একটু সূত্রপাত ধরাই দিই। তারেক সিদ্দিকী এই কারণে করবে, দেখেন হাদির বক্তব্যগুলো যেসব জায়গায় হিট করেছিল, যেসব জায়গায় হাদির বক্তব্যের কারণে তার যে সে যেটা টার্গেট হচ্ছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে সেনাবাহিনীকে মানে তার নিজস্ব কাজের বাইরে যখন যে সকল কাজ করে মানুষের রাজনীতিকে কণ্ঠরোধ করা হয়, মানুষকে মানে ভয় দেখানো হয়, যেমন র্যাবের মাধ্যমে 1030টা মার্ডার করতে পারানো হয়েছে জেনারেল জিয়া নামে এক বক্তব্য, তাকে দিয়ে এনটিএমসি চালানো হয়, যে ব্যক্তি এনটিএমসি এনও বসবে না তাকে দিয়ে এনটিএমসি চালানো হয়, কারণ ওখানে যে সফটওয়্যারটা চলে সেটা হচ্ছে প্যাগাসাস সফটওয়্যার, যেটা ইসরায়েলের তৈরি, যেটাকে কিনে দেওয়ার জন্য এখন এই যে গত এক সপ্তাহে আবার 100 কোটি টাকা দেওয়া হয়েছে। এই যে টাকাগুলো দিয়ে যে জিনিসগুলো কেনা হয় আমাদের দেশের কণ্ঠ রোধ করার জন্য, প্রত্যেকটা ডিভাইসকে ট্র্যাক করার জন্য, আমাদের মতো লোকজনের ওই যে ফেসবুক হ্যাকিং করার জন্য পয়সা খরচ করা হয়। তো এই যে খরচ করে করে যে তারা করে, এগুলো কেন কণ্ঠ রোধ করে? কণ্ঠটা অ্যাকচুয়ালি কেন দরকার? কণ্ঠ তো আমার আমার কণ্ঠ দিয়ে মানুষের কি দরকার হবে, কি প্রয়োজন আসবে? সেটা হচ্ছে আমি যদি অন্য 5 জনের বিচারের জন্য কথা বলি, তার মানে আমি সেটা শান্তি পাবো যে হ্যাঁ আমি বিচারের মধ্যে আছে, মানে আমি বিচারহীনতার মধ্যে বসবাস করি না। যেমন একটা ছোট্ট 8 বছরের মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই যে হত্যাগুলো ঘটতেছে, এগুলো ওই লোকগুলো হত্যাগুলো করার সাহস তখনই পাবে যখন এই ধরনের প্রত্যেকটা বিচার করা হবে না। যেমন একজন মেজর সিনহার মতো একটা অফিসারকে প্রকাশ্য দিবালোকে একজন ওসি পা দিয়ে ফায়ার করতেছে, সেই সাক্ষ্য প্রমাণ সবকিছু থাকার পরে আজ পর্যন্ত ফাঁসি আমরা দিতে পারি নাই। আমরা বিডিআর হত্যার কমিশন করেছি, কমিশনের রিপোর্ট জমা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত চার্জশিট দাখিল করতে পারি নাই, এবং দেশের সম্মুখে আমরা সবাই ভাষায় বলতে পারি নাই যে এটার সাথে রয়ের মতো অর্গানাইজেশন জড়িত ছিল, এবং ইন্ডিয়ার এই ধরনের কথা বলেছিলাম। জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি ওনার স্টাফ অফিসার ছিলাম 3 বছর। আমি বিডিআর এ থাকাকালীন অবস্থায় ইন্ডিয়ান অফিসারকে ওখানে পেয়েছিলাম, আমি ওনাকে ইনফর্ম করেছিলাম উনি কি ব্যবস্থা নিয়েছিলেন, উনি জবাবদিহি করুক। আমি না হয় বলতেছি ঠিক আছে আমারটা ভুল, তো ওনাকে আমি তো সম্মুখে এটা চ্যালেঞ্জ করতেছি, উনি জবাবদিহি কেন করবে না? এই জবাবদিহি গুলো সবগুলোরই ধারাবাহিকতা হচ্ছে হাদির এই মৃত্যু। এবং হাদির মৃত্যু থেকে সবচেয়ে করুণ হচ্ছে যে আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশে হত্যা করে ইন্ডিয়াতে জেলের মধ্যে সে সুন্দর টিভি দেখতেছে, রিমোট কন্ট্রোল তার হাতে। এটা কিভাবে সম্ভব হয়? এটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের কোন ধরনের সম্পৃক্ত ছাড়া এটা সম্ভব নয়। এবং সেটাই যদি মমতা ব্যানার্জি বলতে চেয়ে থাকেন, আমি ধরে নিলাম যদি উনি ওটাই বলতে চেয়ে থাকেন, আমি তার সাথে 100% একমত, কারণ উনি এটা হওয়ার সম্ভাবনা 100%। কারণ পায়ে হেঁটে হেঁটে খুব সুন্দর করে সুন্দর ড্রেস পরে আপনি কোনো মানে পদায়ন করে চলে গেলেন ইন্ডিয়াতে, এবং ওখানে যে দিব্যি বসে আছেন, আপনাকে মানে মানে এত বছর ধরে তার কোনো জিজ্ঞাসাবাদ হবে না, তাকে কোনো রকমের এই হাদির মতো একটা কি পার্সনকে যে হত্যা করা হয়েছে সেটার ব্যাপারে বাংলাদেশে তাকে ফেরত আনা হবে না। কোনো একটা পত্রিকাকে দেখতেছেন এটা নিয়ে লিখতে, পত্রিকা মিডিয়াগুলো সবগুলো হচ্ছে অন্ধ ভক্তর মতো শুধু ওই জব করে, যে রাজার মানে রাজত্ব, রাজার নিয়ে কথা বলা, রাজার বাইরে কি যে দেশের প্রত্যেকটা মানুষ তারা যে তাদের কষ্ট বেদনা দুঃখ এগুলো যে এক একটা সাবজেক্ট, এগুলো তারা ভুলে যায়। এই শব্দগুলোকে তাদের কাছে কোনো শব্দ না, তারা মনে করে যে এই চামচাগিরি করে এবং এইভাবে জীবনযাপন করে যাবে। যেমন আমাকে চাঁদাবাজ বানানো হয়েছে, কোন পত্রিকায় দেওয়া হয়েছে? কালবেলা পত্রিকার সম্পাদককে একদম কমপ্লিটলি ডয়ার এজেন্ট। এটা আমরা বাকি সম্পাদকরা মিলে কেন এটা আন্দোলন করে না? কেন তাকে এই দেশ থেকে ভাগানো এখনো যায় নাই? কেন তাকে রেখে দেওয়া হবে? তাহলে তো এই হাদির মতো হত্যা আরো হবে। আমরা সবাই আসলে কিন্তু একদিন পিঠ থেকে যাবে।
হুম। আমি আপনার কাছে মানে আপনি তো বলেছেন আপনার কাছে আমি শুনতে চাই যে এখানে মমতা বলেন, শৃঙ্খলা মঞ্চ বলেন বা আপনি বা আমরা যারা আলোচনা করছি আমরা তো দীর্ঘ আলোচনা করেছি। হাদি মারা যাওয়ার পর আমরা বেশ কয়েকটি টক শো করেছি এটা নিয়ে। জানার চেষ্টা করেছি। আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন। তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্যগুলোর মিল আছে। তারপরে ইনকিলাব মঞ্চ যেটা বলছে সেটারও মিল আছে। কিন্তু সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি তাহলে এখানে ভারত, বিএনপি, জামাত, গোয়েন্দা সংস্থা এবং হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এইগুলা মানে এগুলা সংমিশ্রণ আছে। কিন্তু এই সবকিছু সংমিশ্রণ কিভাবে হয়, মানে সবকিছুর সংমিশ্রণে কিভাবে একটা হত্যাকাণ্ড হয়? খুব কারেক্টলি একটা কোশ্চেন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আপনি দেখেন এই যে কোনো হত্যাকাণ্ড কেন হবে, মানে হত্যাকাণ্ড তো দরকার ছিল একটা লোককে রাজনৈতিক ভাবে সে একটা মানে এমপি পদে দাঁড়িয়েছিল, এমপি সে ভোট পেলে এমপি হবে, না পেলে হবে না, কিন্তু তাকে হত্যা কেন করতে হবে? হত্যা হচ্ছে বেসিক্যালি একটা মানুষের জাগরণ, এবং সেই জাগরণটা যদি কাউকে চ্যালেঞ্জ করে এবং সেটা হয় কোনো পাওয়ারের সোর্স, মানে পাওয়ার সোর্স, তাহলে হাতি যখন পাওয়ার সোর্স হয়ে দাঁড়াচ্ছে এবং সম পরিমাণ পাওয়ারে হয়ে যাচ্ছে, যেমন আজকে যেমন হাসনাত আব্দুল্লাহ বা মানে একটা কণ্ঠ, মানে সে মানে তার সংসদ ভবনে তার কণ্ঠ শোনার জন্য মানুষ গিয়ে বসে থাকে, যে সে অ্যাটলিস্ট একটা ব্যক্তি যে অ্যাটলিস্ট নীতিগত ভাবে মানুষের কথা বলে, মানুষের জন্য সে তার এলাকার, সে হয়তো বা অল্প একটা এলাকা নিয়ে আছে, একটা আসন নিয়ে আছে, তারপর ওই একটা এলাকায় আমাদের জন্য একটা আইডিয়াল মডেল হিসেবে রয়ে গেছে। ঠিক সেরকম হাদি ছিল একটা কণ্ঠ, সেটা কাকে চ্যালেঞ্জ করছে? পাওয়ারকে। এখন এই পাওয়ারের মধ্যেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর এই পাওয়ারের পিছনে আমি আপনার অনেকগুলো টক শোতে বলেছিলাম, প্রত্যেকটা পাওয়ারের পিছনে একটা সিন্ডিকেট কাজ করে, এবং এই সিন্ডিকেট গুলোকে নার্চার করে হচ্ছে ইন্ডিয়া রয়ের একটা এজেন্সি। কেন? কারণ তাদের ওই পাওয়ার সোর্সটা দরকার হয়, কারণ ইন্ডিয়ার যে তাবেদারিটা বাংলাদেশের মধ্যে, যে আমাদের দেশকে যে আরেকটা অঙ্গরাজ্যের মতো করে কন্ট্রোল করা, বিলিয়ন ডলার টাকা পয়সা যে ওই দেশ থেকে শোষণ করে নিয়ে যাওয়া। এবং ধরেন যে আপনি একটা উদাহরণ দিই, আমাদের দেশের সবচেয়ে সেন্সিটিভ অর্থনৈতিক জায়গা কোনটা হতে পারে? সেটা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর থেকে শুরু করে সবকিছুতে কোনো রকমের কথাবার্তা ছাড়াই সকল ইন্ডিয়া রয়্যাল এজেন্টে বসানো ছিল। তাহলে ওইখান থেকে টাকার সোর্সটা ঠিক সেরকম যদি মানে আমাদের ডিজিএফআই, যেটা হচ্ছে সবচেয়ে বড় ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এখানে যে সকল অফিসারকে পোস্টিং করা হয় তাদেরকে কে পোস্টিং করে দেয়? হচ্ছে তারেক সিদ্দিকী। তারেক সিদ্দিকী কে? তারেক সিদ্দিকী হচ্ছে কমপ্লিটলি একটা দিকেই নিয়ন্ত্রণ করছে মানে বাংলাদেশের। আমি আপনাকে বহুবার বলেছি যে এই তারেক সিদ্দিকী 5ই আগস্ট থেকে 8ই আগস্ট বসে বসে ঠিক করে দিয়েছে যে এই দেশের কে কে কোন পদে কোন জায়গায় বসবে, কে মানে ওই গভর্নমেন্টের উপদেষ্টা হবে। এই তারেক সিদ্দিকী হচ্ছে সেই ব্যক্তি যে এই বর্তমানে আর্মি চিফকে বলে দিয়েছে যে প্লেন লাগাও, ওই বুবুকে ইন্ডিয়া পাঠাও। হি ইজ দ্য গাই, হি ইজ দ্য এক্সট্রিম পাওয়ার হোল্ডার। এবং এখনো পর্যন্ত উনি বাংলাদেশে যে নিরাপত্তা উপদেষ্টাকে বসিয়েছেন, ওই ব্যক্তি কে? এই ব্যক্তি হচ্ছে সেই তারেক সিদ্দিকীর ডান হাত। এবং তারেক সিদ্দিকী এইভাবেই প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করতেছে। যেমন টাইগার আইটি নামক কোম্পানি বাংলাদেশে যে ন্যাশনাল আইডি কার্ড, সেটা যে ডাটাবেসকে ব্যবহার করে যে ইন্ডিয়াকে দেয়, এবং তারা যে এই ডাটাবেসকে বিভিন্ন জায়গায় ডাটা বিক্রি করে, এটা যে আমি 2014 সালে বলতে যে আমি রসনালে পরে গুম হই, তো সেই টাইগার আইটি কোম্পানি এখনো বিএমটিএফ এর মতো আর্মির কোম্পানির মাধ্যমে কাজ করে। কিভাবে কিভাবে সে আমাদের ডাটা কন্ট্রোল করে? কারণ হচ্ছে এই তারেক সিদ্দিকী হচ্ছে সেই কোম্পানির মালিক, এবং এই কোম্পানিটাই দেখেন সেই আবার আধার কার্ড, মানে ইন্ডিয়ার যে ডাটাবেস সেটাও এই টাইগার আইটি কোম্পানি। এই কোম্পানি হচ্ছে নেপালের ডাটাবেস দেখে, এই কোম্পানি হচ্ছে ভুটানের ডাটাবেস দেখে। তার মানে হচ্ছে একটা কোম্পানি, তার মানে এইটা হচ্ছে রয়ের একটা পরবর্তী যে এআই জেনারেশন আমরা যেমন আজকে বলি। যেমন আপনি যদি আজকে আমাকে কি করা হয়েছে, আমার এই যে ফেসবুকের হ্যাকের একটা গল্প বলি। আমার ফেসবুকে যে 50টা হ্যাকটার মধ্যে কি করছে, আমার মোবাইলের নামে তারা আইডি থেকে চেঞ্জ করে আমাকে জন ব্রাউন বানাইছে, যাতে ফেসবুকে যখন নামটা আসবে তখন আমি যখন ওখানে বলবো যে আমি মেহেদী, তারা আমাকে ওখানে আইডেন্টিফাই করবে না। এই কাজগুলো করতে গেলে ন্যাশনাল আইডি কার্ডের সাথে একটা লিঙ্ক থাকে, তার মানে ওই ডাটাবেসটা তাদের হাতে, তারা এগুলো বসে বসে করতে পারতেছে। আর আমরা কারা করতে দিচ্ছি? আমারই কলিগ, আমারই কোর্সমেট মনে করেন, যেখানে এনটিএমসি তে বসে আছে সেই এটা করে দিচ্ছে। কারণ কি? ওই যে তাবেদারি, পাওয়ারের কাছে তাবেদারি। তো এখন হচ্ছে এই যে আপনি যে কথাটা বলতেছেন, কেন করে, কেন হাদিকে মারবে? মারবে তো ওই কারণে, কারণ কেউ ওই পাওয়ারটাকে নিতে পারে না। যেমন এখন তারেক রহমান সাহেব যদি দেখে যে আমার থেকে পপুলার হয়ে গেছে হাদি, উনিও মনে মনে ভাববে যে হ্যাঁ মরুক। সে ক্ষমতার একটা লোভের থেকে আসতেছে। এই লোভটা যখন ততদিন থাকবে, ততদিন ধরে এই পাওয়ার সোর্সের লোভের থেকে বেরোতে পারবে না। তো হাদির মতো ব্যক্তিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মূল কারণটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই পাওয়ার গেম। এবং এই পাওয়ার গেমের পিছনে যে ওই যে বললাম যে তারেক সিদ্দিকীর মতো লোক, এই ধরনের লোকগুলো যারা আছে, তারা সবসময় এই এক ধরনের কারাপশনের সাথে জড়িত। এই মূল জিনিসটা হচ্ছে টাকা, টাকায় তৈরি করে পাওয়ার। আর এই পাওয়ার গুলোকে রাখার জন্য তখন এই ধরনের সাধারণ যারা একজন মানে দলনেতা হইতে পারবে, একটা দেশকে পরিচালনার জন্য মানুষকে একটা ভাবনার মধ্যে নতুন নিয়ে আসতে পারবে, দেশপ্রেম আনতে পারবে, এই ধরনের মানুষগুলোকে তারা দেশ থেকে বিতাড়িত করবে অথবা মেরে ফেলবে। এটাই হবে তাদের কাজ। এগুলো হচ্ছে পাওয়ারের খেলা। এই পাওয়ারের খেলার মধ্যে এখন বর্তমান তারেক রহমান সাহেব সর্বোচ্চ পাওয়ারফুল আছেন। এখন উনি পাওয়ারটাকে কিভাবে ব্যবহার করবেন এটার উপরে নির্ভর করে হচ্ছে আমাদের পরবর্তী অ্যাকশন। উনি যদি সঠিক বিচারটা উনি জাতিকে দিয়ে জাতির একজন দলনেতা হয়ে যেতে পারেন,
উনি সকলের মন জয় করতে পারেন, সেটাও করতে পারেন। আবার উনি যদি সকলের ওই ক্ষমতার আষ্টে পৃষ্ঠে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন মিয়ার হাতে যান, যে সালাউদ্দিনকে প্রকাশ্য সবাই বলতেছে যে একটা রয়্যাল এজেন্ট, তার মতো ব্যক্তি ওই যে কমেন্টস করছে মমতা ব্যানার্জি নিয়ে, তার সে তো করবে, এটা তো মানুষ সে করার আগে মানুষ ট্রল করে যে হ্যাঁ ও করবে, কারণ ও তো যে একটা এজেন্ট। আমি তো আপনাকে বলে দিয়েছি 2008 সালে তার বাচ্চা, তার ভাইয়ের বাচ্চা মানে কক্সবাজারের স্কুল থেকে টিসি নিয়েছে ইন্ডিয়ার শিলং এর নাম দিয়ে। তার মানে কি সে তো 2006 সাল থেকে সে শিলং এ থাকে। তো তার শিলংয়ে যে ওই বসবাস করা, এগুলো তো প্রমাণিত, এগুলো তো অপ্রমাণিত কিছু না। এই এত কিছু পরে আমাদের দেশ হচ্ছে নির্লজ্জ একটা জাতি, আমরা আসলে খুব ভীতু জাতি, কারণ আমাদের আসলে এটা কাউন্টার করার মতো সাহস এবং এই মানে এগুলো আর কিছু নাই। আসলে আমরা মাজা ভাঙা একটা জাতি হয়ে যাচ্ছি। যতদিন ধরে এই ধরনের বিচার বহির্ভূত হত্যা হবে, যতদিন ধরে এগুলো বিচার হবে না, ততদিন ধরে একটা জাতি নৃশংস হতে থাকবে। এবং ওই জাতিকে ইন্ডিয়ার মতো একটা জাতি, যে মোদি, যিনি মানে এপস্টাইনের ফাইলেতে প্রকাশ্যই বলেছে যে সে আমেরিকার প্রেসিডেন্টকে মনোরঞ্জনের জন্য নাচতে পারে, তো যে দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে মনোরঞ্জনের জন্য নাচতে পারে, তো সেই দেশের কাছে আমরা বাধা থাকবো, তাহলে আমরাও আসলে মাজা ভাঙা একটা নির্লজ্জ দুর্বল জাতি। এছাড়া তো আমাদের আর কোনো কিছু আমি দেখতেছি না। আমি আপনার কাছে যেটা জানতে চাই, তারেক সিদ্দিকী যদি সবকিছুর হোতা হয়, তাহলে এই যে এই তারেক সিদ্দিকীর ধারাই তো বিএনপি নির্যাতিত হয়েছিল আওয়ামী লীগের সময়। এখন কিভাবে সবকিছু তারেক সিদ্দিকীর সেটআপ অনুযায়ী হচ্ছে? মানে বিএনপি কি জেনে শুনে এগুলো তার সেটআপটা নিচ্ছে? এইটা একটু আমাকে প্রশ্ন না করে আপনি একজনকে যদি কোনোদিন আপনি আনতে পারেন, সেই লোকটাকে প্রশ্ন করবেন, সেটা নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি বাংলাদেশ সেনাপ্রধান। ওনাকে একটু প্রশ্ন করবেন যে আসলে ক্ষমতাটা এত পাওয়ারফুল, এই পাওয়ারফুলের পাওয়ারটাকে আপনি কি ওনাদেরকে সহযোগিতা করেন না সহযোগিতা করেন না? উনি তো ডেফিনেটলি একটা বক্তব্য তাহলে এটা কি মাধ্যম জেনারেল ওয়াকার? মানে এই যে এই সেতু বন্ধন, তারেক সিদ্দিকী, তারপরে তারেক রহমান, মানে সরকার পরিবর্তন হওয়ার পরেও তারেক সিদ্দিকীর যে পাওয়ার, সেই পাওয়ারটা সেতু বন্ধন কি এই যে মানে জেনারেল ওয়াকার? অবশ্যই জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার ছাড়া আপনি এই মানে এই ক্ষমতায় আসতে পারতেছেন না, এটা একদম 100% আমার কাছ থেকে লিখে নেয়। কোন একদিন এই প্রমাণ আমাকে, আমি না থাকলেও, আমি আমার মতো আমিও যদি হাজির মতো মনে করেন একদিন আমাকে মেরেই ফেলালো, তো মেরে ফেলালো, তারপরেও দেখবেন যে আরেকজন মেয়েদের মতো কেউ আরেকজন এসে বলতেছে যে হ্যাঁ ওয়াকারুজ্জামানই এই ব্যক্তি, কারণ তার শাস্তি হতে হবেই, কারণ সে তার ইউনিফর্ম পরা মানে 57 জন অফিসারের বিডিআর হত্যার ব্যাপারে বলেছিল ফুল স্টপ। তার মানে হচ্ছে যে সে ওই হত্যার সাথে আইদার জড়িত কিংবা সেই হত্যাকে সে সমর্থন করে। তার মতো নিগৃহীত আমি কোনো মানে সেনাবাহিনী প্রধান আর কোনোদিন জীবনে দেখবো বলে আমার মনে হয় না, কারণ উনি তার নিজের অফিসারদেরকে মৃত্যুকে যদি মেনে নেয়, তার মতো তো সে তো সৈনিক না, সে তো বিট্রায়ার, সে একজন কমপ্লিট বিট্রায়ার। তো তাকে বিট্রায়ারের জন্য বিচার হওয়া উচিত, তারও একটা সঠিক বিচার হচ্ছে। সেই পুরো পাওয়ার গেমটাকে সাজায় দিয়েছে এই ইউনূস সরকারের সময় উনি। এই ইলেকশনটাকেও যদি ধরেন সে ম্যানিপুলেটেড করা হলো, এরকম যদি কোনো প্রশ্ন ওঠে, সেটাও উনি করবেন, উনি করেছেন, ওনাকেই আপনাকে জিজ্ঞাসা করা উচিত। এই একটা লোককে জিজ্ঞাসা করেন, সবকিছু বেরোয় যাবে যে উনি কি এখনো পর্যন্ত আদেশ নেন। ওনাকে আদেশ কে দেন? ওনাকে আদেশ দেন হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী। উনি তারেক সিদ্দিকীর হাতে তৈরি করা চিপ, উনি এখনো পর্যন্ত তার আদেশেই চলেন। ওনার আদেশ, ওনার নিজস্বতা বলে কিছু নাই। ওনাকে জেনারেল তারেক সিদ্দিকী যেটা বলে উনি সেটা করেন। আমাদের প্রধানমন্ত্রীরও তো কোনো নিরাপত্তা নাই। যদি ওনার নিরাপত্তা উপদেষ্টাই হয়ে থাকে তারেক সিদ্দিকীর লোক, তাহলে তো ওনার নিরাপত্তা নিয়েও তো সংখ্যা। এই কথা তো আমি আপনার টক শোতে আরো মানে ইলেকশনের সময় আমি বলে দিয়েছিলাম যে ওনার সূত্রপাতটা কোথায়। 2019 সালে ওনার মিসেস কে এই ওয়েস্টিন হোটেল থেকে মানে ডিজিএফআই তুলে নিয়ে গেছিল এবং সেটাকে বলা হয়েছিল যে রয়্যাল এজেন্টের সাথে আছেন। তো এই সব বিষয়গুলো তো মানুষের কাছে জানা। এখন সেই রকম একটা ব্যক্তিকে যদি উনি নিরাপত্তা প্রধান উপদেষ্টা বানান বা ইয়ে করেন, এই সাহস যদি উনি দেখান, তাহলে দেখান, আমার তো কিছু বলার নাই। জীবন তো ওনার, উনি জীবনকে মায়া করেন কি করেন না, ওনার জীবনের জন্য উনি কাকে নিরাপত্তা বাহিনীর প্রধান করবে না করবে না, এই সিদ্ধান্ত ওনার। উনি সিদ্ধান্ত তো আমি ম্যানিপুলেট করতে পারি না। আমি যে সকল তথ্য জানি, আমি বারবার এইগুলো উচ্চারণ করে সাবধান করতে পারি যে আপনি সাবধান হন। আপনার আশপাশে যে সকল লোকগুলো আছে, তারা যদি আপনাকে কোনোদিন মেরে ফেলে, আপনাকে মারার চেষ্টা করে, আপনি যদি তাদের থেকে বাঁচতে চান, এখনই সাহসী হন। এই ওয়াকারুজ্জামানকে আগে ওনাকে একটা ব্যবস্থা নেন, কারণ উনি কেন বিচার করতে দেয় নাই বিডিআর হত্যার, কেন বিডিআর কমিশনকে উনি ম্যানিপুলেট করছিলেন, কেন আমার মতো ব্যক্তি যেখানে সাক্ষী দিতে যে আমার উইটনেস প্রোটেকশন নাই, আমাকে বাসার থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সেই ধরনের কাজগুলো ওনারা কেন করেন, এগুলো ওনাকে জিজ্ঞাসা করা দরকার। সেই জিজ্ঞাসা যদি উনি একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে না করতে পারেন, সেনাবাহিনী প্রধানকে যদি ভীতু ভয় পান, তাহলে তো আমার কিছু বলার নাই। সেখানে হবে আবারও বিপ্লব, সেখানে আবার হয়তো এবারে বিপ্লব হয়েছে জনগণের, পরে বিপ্লব হবে সেনাবাহিনীতে। কোনো এক সময় দেখবেন এই দেশে আর কোনো নেতা থাকবে না, এই দেশে কোনো রাজনীতি থাকবে না। একদিন তৈরি হবে হচ্ছে একটা মানে সেনাবাহিনীতে যদি বিপ্লব হয়, তখন কি হবে? 144 জারি হবে, সেনাবাহিনী ক্ষমতা নেবে। অথবা কোন একটা সময় যদি আল্লাহ মানুষকে যদি হেদায়েত দান করেন, দেখবেন যে এই বাংলাদেশের সবচেয়ে বেশি মুসলমান, তাহলে এখান থেকে দেখবেন যে খিলাফত শুরু হয়েছে, যেটা এখন ইরানকে দিয়ে দেখা যায়। যে ইরানের একটা সুরা কমিটি, তার কোনো ওখানে প্রধানমন্ত্রী লাগে না, কিন্তু সেই দেশের সাহস দেখেন, সেই দেশের মানুষের লড়াই দেখেন, দেখে শেখেন
যে একটা দেশে লড়াই করে বাঁচতে হয়, এই পুতু করে, এই যে হাতির মৃত্যুতে নিয়ে 2 দিন লাফালাফি, 3 দিনে দিনে আচ্ছা ঠিক আছে ও মারা গেছে আমার কি, তো কালকে তো আপনার ঘরে এসে মারবে। দেখেন না এইভাবে তো শুরু হচ্ছে, প্রত্যেকটা অন্যায় অবিচার কি পরিমাণে হচ্ছে এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় যে আপনারা খোঁজ নেন যে কেন বাংলাদেশে এত ধর্ষণ বাড়বে, কেন এত রাহাজানি বাড়বে, কেন এত চিন্তায় বাড়বে। আমি আমি আপনাকে যদি মানে এই যে মানে উনি মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি যাই হোক না কেন, উনি যে এই সময় উনি পরাজিত হয়েছেন, উনি আপসেট ছিলেন, মানে উনি হঠাৎ করে উনি এটা মানে আমরা দেখছি যে শুভেন্দু যখন সে দায়িত্ব নেয় বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু করেছে বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশ সরকার এখানে নীরব, নীরব বলতে ওনারা তো মানে বলছেন হালকা পাতলা বলছেন, কিন্তু যতটা অ্যাকশন নিচ্ছে ভারত পশ্চিমবঙ্গ সেভাবে আসলে আমাদের সরকার থেকে আমরা সেই রকম কোনো রেসপন্স পাইনি। হঠাৎ করে মমতা কেন এরকম একটা কথা বলে মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। তো আপনার কাছে এখানেও মনে হয় না যে মমতাও এক ধরনের রাজনীতি খেলা খেলছে, যে উনি তো সব জানতেন বা উনি এখনো সব জানেন, কিন্তু উনি একটা মানে কি বলবো মানে আমাদের কি বলে নোয়াখালী ভাষায় বলে যে বল্লার ভাষায় ইয়ে করা আর কি, ঢিল মারা। বল্লার ভাষায় উনি ঢিল মারবেন কিসের জন্য, ওনার স্বার্থ কি এখানে? আমি আপনার সাথে একমত। দেখেন উনি আসলে যে রাজনীতি করতে করতে একটা সময় যখন ওই রাজনীতি ওই যে বললাম পাওয়ার গেমের মধ্যে আটকে যান, ওনাদের ব্যক্তিত্ব গুলো আর থাকে না। তো উনি এখন বলতেছেন তাহলে আগে বলেন নাই, ডেফিনেটলি উনি আগে বলেন নাই মানে হচ্ছে উনি আগে কম্প্রোমাইজ হয়েছিলেন, এখন উনি হেরে গেছেন, এখন উনি বক্তব্য বলতেছেন, এটা আমি ওনাকেও আসলে ক্রিটিসাইজ করব। উনি আসলে ওই পরিমাণ মানে দেশের জন্য করতেছে তা না, উনি ব্যক্তি স্বার্থের জন্য করতেছেন, এখন ব্যক্তি স্বার্থে ফেলা লেগেছে, এখন হয়তো বা উনি ওটার জন্য এখন এই কথাগুলো বলতেছেন, একটা পপুলারিটি নিয়ে আসে। কিন্তু আমি ওনার বক্তব্য নিয়ে না, আমি আজকে ওনার বক্তব্য ধরেই আমি আমার পুরোনো বক্তব্যকে আবার নতুন করে বলতেছি। আমি আপনাকে এখানে 6 মাস আগে বলে গেছি যে এই হত্যার সঠিক বিচার হবে না, আমার সন্দেহ এই কারণেই, কারণ এই হত্যার বিচার যে করবে, যে ইনভেস্টিগেশন করবে সে নিজেই তো খুনি। ডিবিতে আপনি ওখানে ইনভেস্টিগেশনের জন্য দেওয়া হয়েছে, ওখানে একটা চার্জশিটে নামকে বাস্তে 11 জনের 12 জনের নাম দেওয়া হয়েছে, কোথায় বলা হয়েছে ছাত্রলীগের ওখানে মানে ছাত্র সরি লীগের এক কমিশনার এটার খুনির সাথে জড়িত। একটা কমিশনার একজন এমপি পদপদ থেকে খুন করবে, তার কি কি বিবেচনায় আসবে সেটা বলেন। কোন বিবেচনায় আসবে? মানুষ কি এত বোকা? বাংলাদেশের মানুষকে তারা কি বোকা ভাবে নাকি? এত বোকা বানানো কেন হয় আমি এটা বুঝি না। বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না কেন? কোথায় যে বাংলাদেশে গলার টুটিটা চেপে ধরছে কারা? এটা হচ্ছে ভয়। এই ভয় থেকে আগে প্রত্যেকটা মানুষ বের হোক। দেখেন এই সকল তথ্য আমি আজকে যা বলতেছি একদিন সকল কিছুই বাইরে আসবে, আসতেই হবে মানুষের কাছে, আসতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ একই জায়গা থেকে সৃষ্টি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে সৃষ্টি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যেমন ভাবে রাখতে চান সেভাবে রাখেন। আজকে ওয়াকরুজ্জামান সাহেবের ক্ষমতা আছে, উনি আমাকে ভয় দেখাবেন, উনি আমাকে তুলে নিয়ে যাবেন, উনি আমাকে যা ইচ্ছা করবেন। কালকে ওনার ক্ষমতা থাকবে না, উনি কি করবেন? উনি যে মানে তারেক সিদ্দিকীর কথা শোনেন, এটা যদি উনি প্রমাণ করতে, উনি পরিষ্কার বলুন যে আমি তারেক সিদ্দিকীর কথা শুনি না, তাহলে আমাকে প্রথম উত্তর দিতে হবে শেখ হাসিনা 5ই আগস্টে যে উড়ে যাবে এই প্লেনটা দাঁড় করানোর জন্য আপনি কোথা থেকে আদেশটা নিয়েছিলেন? এই আদেশটা কে দিচ্ছে? কথা কি মানে আমি কি অন্যায়? আমি তো লজিক্যাল কথা বলতেছি, আমি বাংলাদেশের মানুষ হিসেবে কথা বলতেছি। বাদ দেন আমি আমার একজন রিটার্ন মেজর, আমি একটা মানুষ হিসেবে জিজ্ঞেস করতে পারি না ওনাকে যে 5 তারিখে যে একটা প্লেন উড়ে গেল, এতগুলো অফিসারকে স্কট করে তাদেরকে যে নিয়ে গেল, এই প্লেনটাকে নিয়ে যাওয়ার জন্য আপনি যে আদেশটা দিলেন এই আদেশটা আপনাকে কে দিয়েছিল? কোন জনগণ বলছিল বাংলাদেশের জনগণ যে ওনাকে উড়াই দেন? না, উনি চিন্তা করেছে যে মানে দেশের পরিস্থিতিও শান্ত হোক, আবার ওনারও নিরাপত্তা, শেখ হাসিনার নিরাপত্তা সব মিলিয়ে চিন্তা করে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওকে ধন্যবাদ ওনাকে। আমি এই চিন্তাবিদের জন্য, এই চিন্তাটা যদি তুমি তাহলে মাসখানিক আগে উনি যখন আর্মি নামিয়েছিল, ডিপ্লয় করলো, যখন আর্মি আমার ডিপ্লয়মেন্টের পরেও যে পুলিশগুলো হত্যা করতেছিল, উনি কি পুলিশকে থামাইতে পেরেছিলেন? উনি কি ওই 5ই আগস্টের আগেও তো 10টা-12টা দিন খুন হয়েছে, এই পুলিশ হত্যা করছে তো এগুলো তো মানুষ দেখছে। তো তখন আর্মির কি ভূমিকা ছিল? আর্মি দাঁড়ায় দাঁড়ায় দেখছে। কেন আর্মি দাঁড়ায় দাঁড়ায় দেখবে? আর্মির বক্তব্যগুলো কি এটাই হওয়া উচিত যে দেশের মানুষ যেদিকে হাঁটবে, যে মানুষ তোমার বেতন দেয়, যে মানুষ তোমাকে মানে তার ট্যাক্সের পয়সা দিয়ে তুমি বেতন খাও, খাওয়া দাওয়া করো, সেই মানুষকে গুলি করা হবে পাখির মতো? তুমি সেই দেশের সেনাবাহিনী হয়ে তুমি সেই দেশের মানুষের বিরুদ্ধে কিভাবে দাও? এবং এই জন্যই তো আমি বলি বিডিআর হত্যায় উনি যেহেতু ফুল স্টপ বলেছেন, এই ফুল স্টপ বলার কারণে ওনার শাস্তি হওয়া উচিত। উনি কিভাবে একটা বিচার ব্যবস্থাকে ফুল স্টপ বলতে পারেন? এবং বললামই তো, আমি তো ধরেন ছোট মানে আমার একটা ছোট্ট ঘটনা, আমি বিডিআর সিসিটিভি ফুটেজটা দিয়েছিলাম কারকে, বিগেরা জেলার মঈন। এই মঈনকে উনি সিসিটিভি রিসিভারটা গুম করে ফেলো, তার মানে উনি আলামত নষ্ট করলো। এই মানে মঈন সাহেব কে? এটা ছিল যে কিছুদিন আগে যে ঢাকার মেয়র ছিলেন আতিক সাহেবের আপন ভাই। তারপরে দেখেন কিভাবে এই লিঙ্ক গুলো, মানে আমি যে নামটা উনি মমতা বলেছেন, আমি কিভাবে বলতেছি, আমি বলতেছি লিঙ্কের মাধ্যমে। এই যে মানে আতিক সাহেব, তাহলে আতিক সাহেব এখন বাংলাদেশে নাই কেন, পালায় আছেন কেন? উনি যদি এত সৎ ব্যক্তি হবেন, উনি যদি রাজনীতির সাথে কোনো রকম জড়িত না হবেন, তাহলে আজকে দেশ ছাড়া হয়েছে কেন? তো মেয়র, উনি তো রাজনৈতিক আওয়ামী লীগের ব্যক্তিত্ব না। তাহলে ওনার ভাইয়ের বিচারের ব্যবস্থায় আমি ওনার নামটা যখন কমিশনে বললাম, তখন আমাকে বলা হলো যে আমি ভুয়া আর উনি কারেক্ট। তো উনি কি মানে বেনিফিশিয়ারি গ্রুপের বেনিফিশিয়ারি ফ্যামিলির লোক নাই?
বেনিফিশিয়ারি তো সবাই, আপনি দেখেন হাদির ঘটনা থেকেই দেখেন, হাদির ভাই একটা পোস্টিং নিয়ে চলে আসলো লন্ডনে। তো, সেখানে কি তারপরে আবার পরিবারের একটা আর্থিক সহায়তা, যাই হোক আমরা সেদিকে যেতে চাই না, যেহেতু একটা ভিকটিম পরিবার। এটা আপনি যেহেতু বলেছেন এই ক্রিটিসিজম, আমি আপনার সাথে 100% একমত। ওনার ভাইয়ের এটা কখনোই কখনোই সম্মান অর্থে হলেও এটা করা উচিত হয় নাই। ধরে আমার আজকে সব ধ্বংস করে ফেলছে, আমার মানে টাকা পয়সা পরিবার সবকিছু নষ্ট হয়ে গেছে, আমি দেশ থেকে পাঠিয়ে অস্ট্রেলিয়া এসে বসে মানে নিজের কোন রকমের যান বাঁচানোর করে চেষ্টা করতেছি। একটা পেজ খুলেছিলাম, সেই পেজটা হ্যাক করে, কারণ ওই হ্যাকার পিছনে ওরা পয়সা খরচ করে ধরেন কোটি টাকা, আর আমি হচ্ছে গরিব মানুষ, আমি 1 লাখ টাকা খরচ করতে পারি না যে আমি পেজটাকে রক্ষা করবো। তো আমার তারপর তো আমি থামি নাই, আমার আন্দোলন চলে। কোথায় আত্মসম্মান বোধ? তো ওই আত্মসম্মান বোধ থেকে ওনার ভাইয়ের এই কাজটা করা কখনোই উচিত হয় নাই, এবং ওই ভাইয়ের কোনো বক্তব্যকে এই জন্য আমি কোনোদিন নিব না। আমি হাদিকে যতটুকু ধারণ করি আমার ভেতরে, উনি সেই ধারণ করার ক্ষমতা রাখেন না, আল্লাহ তাকে দেন নাই। আমি মনে করি আল্লাহ তাকে দেন নাই, আল্লাহ আমাকে দিয়েছেন। আমি এটার জন্য গর্ববোধ করি। আমি মনে করি যে আমার কালকে যদি ওরা মারার চেষ্টা করে, আমি যদি মারাও যাই, আমি হাসতে হাসতে মারা যাবো। কারণ আমার মধ্যে তো ওই বিন্দু মাত্র ওই কাজটা করবে না যে আমি কোনো খারাপ কাজ করেছি বা আমি অন্যায় কাজ করেছি, আমি মানুষের হক মেরেছি, বা আমি আমার নিজের কলিগদেরকে মরতে দেখছি আর আমি দাঁড়ায় দাঁড়ায় মজা দেখতেছি। যে 5টা জুনিয়র অফিসার তার ইমোশন থেকে ওইখানে ঢুকতে গিয়েছিল, তারা বলছিল যে স্যার আমরা অ্যাটাক করি, সেই 5জন অফিসারকে কিভাবে নৃশংসভাবে একটা মানে ওই একটা সাজানো নাটকে তার 5-7 বছর জেলে ভরে রাখা হয়েছে। এইসব ঘটনাগুলো যারা ঘটতে দিয়েছে, যে সকল আমি অফিসার ঘটতে দিয়েছে, সেই সকল অফিসারদেরকে শাস্তি কেন দেওয়া হবে না? রেজানুর সাহেব, যিনি মানে র্যাবের ওই সময় অস্ত্রধারী গেটে দাঁড়ায় আছে, তারা অ্যাটাক করতে পারবে যে ওখানে গেট থেকে 2জন অফিসার চিৎকার করে মানে ওয়ালেসে চিল্লা করে বলতেছে যে আমরা ভেতরে ঢুকবো স্যার, যে অর্ডারটা দেয় নাই সেই লোকটা কে? সবই হচ্ছে নাটের গুরু, হচ্ছে এই জেনারেল তারেক সিদ্দিকের মাল। এই জেনারেল তারেক সিদ্দিক 111 নিয়ে আসছে, জেনারেল তারেক সিদ্দিক এই মাসুদউদ্দিন চৌধুরী এই মামুন খালিদদেরকে দিয়ে কাজগুলো করাইছে। এখন দেখেন ওরা সাক্ষী দিচ্ছে না, ওরা তো সাক্ষী দিয়েছে 111 কিভাবে হয়েছে। 111 এর সময় নথিপত্রে এই নামগুলো কি আসতেছে না? অবশ্যই আসতেছে। ওই সময় থেকে ওই লোকের, যে ব্যক্তিটা এই 111 এর মানে সৃষ্টিকারী তৈরি করে দিল, সেই লোকটাই পরবর্তীতে এই জেনারেল গুলোকে বানিয়েছে, এইভাবে আর্মিকে শাসন করেছে, এইভাবে র্যাব করেছে, এইভাবে জিয়ার মতো লোককে দিয়ে এনটিএমসিআর র্যাবে চালিয়ে 1030টা যে লোক নিজে হাতে খুন করতে পারে, তার বিচার হয় না। আমরা মানে 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 আমরা কোন জগতে গেছি? আপনি পৃথিবীতে কোন দেশের একটা নমুনা দেখান আমাকে, যে দেশের কোন আন্দোলনের পরের মুহূর্তে একটা সিঙ্গেল পুলিশ ছিল না কোনো পুলিশ স্টেশনে। তার মানে হচ্ছে ওরা নীতিগতভাবে কতটা নিচে নেমে গেছিল যে কোনো মানুষের সামনে তারা দাঁড়াইতে পারেনি ইউনিফর্ম পরে। তো সেই দেশেরকে আপনি বলেন যে পুলিশ ভালো, আমি কিভাবে মানবো? সেই পুলিশের কাছ থেকে আপনি হাদির বিচারের ইনভেস্টিগেশন চান? ধন্যবাদ, আমি 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 আমার ওই আশা ছেড়ে দিয়েছি। আমি শুধুমাত্র যে জায়গাটা আশা ছাড়বো না, যে বিষয়ে বিশ্বাস হারাবো না, সেটা হচ্ছে আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছি, কোনো না কোনো দিন এই তারেক রহমান সাহেবের বোধোদয় হবে যে ঠিক আছে, আমার তো কালকে মৃত্যু হয়ে যেতে পারে, আমি আল্লাহর পথে একটু চেষ্টা করি না কেন, আমি এই মানুষগুলোকে সঠিকভাবে মারা গেছে, আমি আমার পাওয়ারটাকে একটু কম হোক কিন্তু আমি এই বিচারগুলো করি। ওনা যেন, আল্লাহ যেন তাকে কোনোভাবে না কোনোভাবে, তার পরিবারের, তার মিসেস একজন ভালো ডক্টর, ভালো মানুষ, উনি মেয়ে ভালো একটা জগৎ থেকে আসছেন, ইউকে তে বড় হয়েছেন, আমি তাদের মধ্যে যেন আল্লাহ ওই মেয়েটা যায় তার বাবাকে বোঝাক যে হাদির মতো মানে নিরীহ মানুষ, যে একটা দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, তার বিচারটা হোক। এই বিদেশ থেকে, এই ইন্ডিয়া থেকে এই দুজন যারা ফয়সাল করিম, মাসুদ আলমগীর হোসেনকে নিয়ে আসা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, আমাকে ভুল দরকার হয় ভুল প্রমাণ করা হোক। আমি যে নাম দুটো বললাম, ডিবি যে জয়েন্ট কমিশনার নাসির এবং মানে ব্রিগেডিয়ার জুনায়েদ, ঠিক আছে ভুল হোক, তাহলে অরিজিনাল জিনিসটা মানুষ জানতে পারুক, তাদের মুখের সাক্ষীটা একদম ভিডিওতে সবার সামনে প্রকাশ করা হোক যে হ্যাঁ তারা আসলে কি বক্তব্য দিচ্ছে, এবং তাদের বক্তব্যের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে, কিভাবে করা হবে, সেগুলো করে দেখাক, কিন্তু করে দেখানো হবে না। ওই যে সেই তলানিতে চলে যাবে ফাইল, যেমন হয়ে গেছে হাদির ফাইল মারা গেছে, মানে সাগর রুনির ফাইল মারা গেছে। এই দেশে বিচার হয় না, তো বিচার হয় না বিধায় একদিন আল্লাহ তাআলা নিজ হাতে বিচার দিবেন, এবং সেটা হবে ওই যে বললাম যে কোনো রাজনীতিবিদ দেখবেন না যে নেক্সট যে আন্দোলনটা হবে এই দেশে, আমার ভবিষ্যৎবাণী হচ্ছে এই দেশে কোনো রাজনীতিবিদ থাকবে না। কারণ রাজনীতিবিদকে মানুষ তার মনের থেকে মুছে ফেলতে চায়। কারণ কোন রাজনীতিবিদ এখনো পর্যন্ত একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারে নাই যে সঠিক বিচার করতে জানে। এই বিচার ব্যবস্থাটাকে যদি সঠিক না করতে পারেন, তাহলে কোনোদিনই কখনোই কোনো মানুষের, কোনো দেশের শান্তি আসবে না, কোনো উন্নতি হবে না। আমাদের দেশে দেখেন গত 6 মাসের যদি ইন্ডিকেটরস বলি, কি কি উন্নতি হচ্ছে, আমরা মানে উন্নতি কি আসলে করতে পারতেছি? আপনি আগে এই বিচার করতে হবে, না হলে আপনি উন্নতি করতে পারবেন না। উন্নতি করার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে আত্মশুদ্ধি, এবং আত্মশুদ্ধি যদি আমাদের না থাকে, আমরা উন্নতির জায়গায় যেতে পারবো না। আমরা মানে ওই যে বললাম, ব্রিগেডিয়ার জেনারেল শামস কি আসলে কি উনি যোগ্য ব্যক্তি একজন আইন মানে আমাদের মানে নিরাপত্তা উপদেষ্টা হওয়ার জন্য? মানে এই ডিবি নাসিরকে দেয়া হয়েছে, এখন কি পদ দেওয়া হয়েছে? বিদেশি যত কূটনৈতিক ব্যক্তিবর্গ তাদের মানে নিশ্চয়তা দেওয়ার জন্য। তার মানে কি এইসব তো হচ্ছে সবই রয়্যাল এজেন্টের দাবিদারি করার জন্য এই পদগুলো তৈরি করা হয়। এই পদগুলোতে এই লোকগুলোকেই বসানো হয় যাতে এদের সিকিউরিটিটা এনশিওর করা যায়, এদের দাবিদারিটা ঠিক মতো করা যায়।
তো এদেরকে যদি আমরা দেশের থেকে দেশের মানুষ কোনোদিন চ্যালেঞ্জ করতে না পারি, আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমি ওনাদেরকে মানে ওনারা আমাকে যে ধরনের থ্রেট করুক না কেন, আমি একদম প্রকাশ্যে বলতেছি আমি অস্ট্রেলিয়াতে আসি, আমি ভাই সিডনিতে থাকি, আসেন, আমাকেও যদি মারতে পারেন তাহলে মারেন। আমার মৃত্যুর আমি বলে দিয়েছি, আমার মৃত্যু নিশ্চিত করবে আমার সময়, সেই সময়টা নির্ধারণ করবেন আল্লাহ তাআলা। কোনো বিবি নাসির না, কোনো জুনায়েদ না, কোনো ওয়াকারুজ্জামান না। হুম। আমি আপনার কাছে একটি বিষয় জেনে আমরা শেষ পর্যায়ে যাব, সেটা হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরে আমাদের যে সীমান্তের যে পরিস্থিতি আপনি নিশ্চয়ই দেখেছেন, ফুসিং করা হচ্ছে এবং আরো ওদের যে বোর্ডিং সেন্টার সেখানেও এখনো 400 জন আছে, এখন হয়তো সংখ্যা আরো বেড়েছে, আমরা 2 দিন আগে 400 জন দেখেছি। তো এই পদক্ষেপগুলো কেন? কারণ শুভেন্দু অধিকারী আমরা যতটুকু জানি যে হাসিনার প্রতি অনেক অনুভব, মানে তার ভক্তি আছে এবং হাসিনাকে সে সাপোর্ট করে। তো এটা সে বাংলাদেশের জন্য এখন কেন এরকম বাংলাদেশকে উস্কানিমূলক কাজগুলো করছে? এটা কি আসলেও সে তার নীতিগতভাবে ঠিক আছে, নাকি বাংলাদেশে কোনোভাবে উস্কানোর জন্য সে এগুলো করছে? দেখুন মানে ওই যে আবারও সেই রাজনৈতিক বক্তব্যের মধ্যে থেকে আমি একটু সরে থাকি, কারণ আমার এই রাজনীতিকদেরকে সমালোচনা করার মানে আমার আসলে ইচ্ছা করে না। কারণ হচ্ছে দেখেন, এই রাজনীতিটা হওয়ার কথা ছিল হচ্ছে সেবা। আমি সেখানে শুধু শুভেন্দু অধিকারী না, আমরা দেখছি অমিত শাহ এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমি আসলে ইন্ডিয়ার ক্রিটিসিজম একটু কম করার চেষ্টা করতেছি, কারণ আমার দেখা গেছে যে ইন্ডিয়ার ক্রিটিসিজম করতে যে আমি আমার নিজের লোকের ক্রিটিসিজম গুলো বাদ দিয়ে ফেলছি, এবং যার ফলে হয়েছে কি ওরা পার পেয়ে যাচ্ছে। যেমন ধরেন আমি আপনাকে একটা মানে উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের 15 জন মিলিটারি অফিসার মানে কোন একটা কমিশনের বিচারের জন্য গ্রেফতার হয়েছিলেন, মনে আছে? ওই 15 জনের অফিসারের মধ্যে আমার তারা কোথায়? তাদেরকে তো আমরা আর কোনো কিছুই আমি আসতেছি, এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তার আমার এই ফেসবুক পেজটা যেদিনকে হ্যাক হয়ে বন্ধ হলো, সেদিনকে আমাকে ওই ফেসবুক পেজে থ্রেট করলো ওই আমারই কোর্সমেট, যে ওই 15 জনের একজন। মানে আমি তাকে উত্তর লিখলাম যে ভাই, আল্লাহর কাছে দোয়া কর যে আমি যেন দেশে না আসি, কারণ আমি দেশে আসলে তো তোরা ওই মানে এসি রুমে বসে এখন যে বাতাস খাইতেছোস, ওইটার নাম দিছোস জেল। আর যেখানে বসে ফেসবুকে আমাকে থ্রেট করতেছোস, এই থ্রেটটা তার করতে পারবি না। কারণ হচ্ছে আমি তো জীবন দিয়ে দিব, আমি তো আদির মতো আরেকটা আদি হয়ে যাবো, তখন তো আমারও সামলাইতে পারবি না। তো এই জিনিসটা করিস না। মানে এই যে দেখেন, তার মানে হচ্ছে এই যে মানুষগুলোকে, খারাপ লোককে সেভ করা এবং তাদের শাস্তির থেকে মানে মানে দূরে রাখা, এই জিনিসটাকে যদি আমরা না থামাইতে পারি, তাহলে আমাদের আসলে কোনোদিনই আত্মশুদ্ধিতার থেকে আসবে না। আমি রিকোয়েস্ট করবো যে আমার সেনাবাহিনীতে যে সকল অফিসার আছে, যারা শুধু একটা জিনিসই বলবে, যেটা সত্য সেটা সত্য, যেটা অসত্য সেটা সত্য অসত্য, আমি সেইটুকু যদি বিশ্বাস করি, তাহলে আমি এই ধরনের কোন ধরনের অন্যায়কে আমি মানে প্রশ্রয় দিব না। এবং প্রত্যেকটা অফিসারই যেন এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে বন্ধ করে, অন্যায় খাওয়াটা বন্ধ করে। মানে আমাদেরকে সেনাবাহিনীটাকে অন্যায় খাওয়াইতে খাওয়াইতে এমন করেছে, যেমন ধরেন ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদের গল্প বলতেছিলাম, সে ট্রাস্ট ব্যাংকের একজন ডাইরেক্টরের টাকা নেয়, ডাইরেক্টরশিপ তার নামে। কেন ভাই? মানে তুমি বসে বসে মানে একটা যে ব্যাংক যেখানে মানুষ টাকা রাখে এবং সেইটা লাভজনক প্রতিষ্ঠান, সেখান থেকে তুমি একটা টাকা তোলো, কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? কেন ওই ইউনিফর্ম অফিসারকে ওখানে একটা ডাইরেক্টর বানায় পয়সা দিতে হবে? তার মানে হচ্ছে যে পয়সা, ওইটা বলতে আমি তো হালাল পয়সা, আমি তো একটা পদের থেকে টাকা নেই, আমার তো চাকরিরই একটা ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি ওখানে কি মানে ফুল টাইম দায়িত্ব পালন করো, নাকি ওইটা ব্রিগেডিয়ার সাহেব আইএবি মানে ডিজিএফ এর অফিস থেকে যে ওখানে কাজ করো? মানে এটা প্রশ্নবোধ করার জন্য ওইখানে প্রত্যেকটা অফিসারের আসলে কথা বলা উচিত যে আমরা এই টাকাগুলো কেন দিব। আমরা এগুলো তো যে মানুষগুলো এখানে আমানত রাখে, তার আমানতের খেয়ানত করা হইতেছে না। ঠিক সেরকম ভাবে এই এসালামের টাকা মানে চুরি করেছে যে মানে ব্যাংক, সেই ব্যাংকের যদি মানে এখন এমডি, যেটা ভালো মানুষকে যদি আপনি তুলে ফেলে দেন এবং সেখানে যে আবার সেই বদমাইশ গুলোকে নিয়ে আসেন এবং সেই ব্যাংকে আবার তাদেরকে ক্ষমতা তুলে দেন, এত অন্যায়কে কেন তারেক রহমান চোখ বন্ধ করে সহ্য করেন? আমি এটার মানে বুঝি না। মানে এটা যদি ক্ষমতার যদি ভয় হয়ে থাকে, ইসলাম ব্যাংক মানে কারা তুলে দিচ্ছে? মানে কারা তাদের হাতে তুলে দিচ্ছে? গভর্নমেন্ট না এখানে অন্য কোনো? মানে এই যে ধরেন সে বাংলাদেশ ব্যাংকের প্রথমে গভর্নর, উনি নাটকীয় ভাবে একজন মানে গার্মেন্টস ব্যবসায়ীকে গভর্নর বানানো হলো, উনি তো এই পদগুলো তৈরি করেন। তো এইখানে থেকে তো মানে যোগ্য ব্যক্তিকে অযোগ্য জায়গায়, যেমন এই ক্রিটিসিজম গুলো উনি কেন নেন? মানে আমি এই ক্রিটিসিজম গুলো তো ওনার না নিলেও চলে। তো এই জন্যই বললাম যে ওই হাদি হত্যার বিচারের জন্য যদি উনি এখন একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারে, এই দুটো মানে দুজন লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারে, সঠিক বিচার দেখাইতে পারে, তাহলে আমি মনে করবো যে হ্যাঁ, উনি তাহলে একটা সঠিক নেতা হিসেবে কাজ করতে পারছেন। কিন্তু এসালামের এই গুটি চালার লোক সালাউদ্দিনকে যদি উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এত বলার পরে, এত ট্রল হওয়ার পরে, ভুয়া ভুয়া মানুষ চিল্লাইতেছে, তারপরেও তাকে রাখতে হবে। হ্যাঁ, খলিলুর রহমান সাহেবকে মানে যে মানে এর আগে উপদেষ্টা, সে তাকেই পররাষ্ট্র উপদেষ্টা বানাইতে হবে, আর কোনো ব্যক্তি নাই। মানে আমাদের দেশে এতই অভাব পড়ে গেছে, ওনার দলে এতই মানে দুর্বলতা যে ওনাকেই মানে পররাষ্ট্র উপদেষ্টা বানাইতে হবে। আর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একজন বক্তব্য দিলেন, এই আরেক এজেন্ট। আই এম সরি টু সে লাইক দ্যাট। আমি আসলে যে আপনারা জিজ্ঞেস করেন যে এজেন্ট, ইন্ডিয়ান এজেন্ট, আপনি তার ব্যাকগ্রাউন্ড গুলো ঘাটেন।
উনি ওনার পুরা হিস্ট্রি আপনারা ঘাটেন, আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আমার মতো ইনভেস্টিগেট আপনারা নিজেরা একটু ইনভেস্টিগেশন করেন, আপনারা দেখেন যে তার ট্র্যাক রেকর্ড কি বলে, সে কোথায় কোথায় ছিল, সে কি কাজ করেছে, দেখবেন যে তার লিঙ্ক গুলো আপনারাই পেয়ে যাবেন। এই পাওয়ার জন্য আপনাদেরকে খুব বড় রকমের মানে ওস্তাদ হইতে হবে না, আপনারা একটু চোখ কান মুখ খোলা রাখলে বুঝবেন যে যে বক্তব্য দিচ্ছে মমতার বিরুদ্ধে, সেই বক্তব্য তাকে কে দেওয়ানো হচ্ছে, আবার সেই রয় দেওয়ানো হচ্ছে। কারণ এই রয়, এই লোক যে পোস্ট গুলোতে খলিল পররাষ্ট্র দপ্তর ওনাদের একটা পররাষ্ট্র মানে মন্ত্রণালয়টা এমন একটা মন্ত্রণালয় যেখানে ইন্ডিয়ানে ক্রিটিসিজম করা যায়, ওই ক্রিটিসিজম যাতে না করা যায় ওই জায়গায় ওনাদের লোকগুলো বসানো আছে। আবার দেখুন স্বরাষ্ট্র, যেখানে পুলিশ দিয়ে যে আমার মতো লোককে স্ক্রু করা যাবে, এই স্ক্রু করার যে দায়গুলো দেখলে স্বরাষ্ট্রগুলো ওনাদের হাতে থাকতে হবে। তো এই যে লিঙ্ক গুলো দেখেন একটু, এবং মানে সবচেয়ে বড় ক্ষমতা রাখে হচ্ছে সেনাবাহিনী। তো সেনাবাহিনী প্রধানকে রাখতে হবে হচ্ছে ওই তারেক সিদ্দিকীর ডান হাত, তাকে রেখে দিতে হবে।